আসার একটা বড় কারণ হচ্ছে যে তরুণদের সঙ্গে আমাদের সম্পর্ক যত ঘনিষ্ঠ হয় এবং যত কাছে আনতে পারে, ওরা যত তাড়াতাড়ি আমাদের জেনারেশনকে বুঝতে পারে, তাহলে আমরা খুব দ্রুত বেগে আগাতে পারি। ঠিক আছে না? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার। এবং এরই পাশাপাশি তরুণদের যেটা শিখতে হবে যে মব কিন্তু রাষ্ট্র তৈরি করতে পারে না। মব জনগণ পারে, মব কিনতে পারে না। মব কী করে? মাজার ভাঙে গিয়ে, যখন রাষ্ট্র গঠন করার সময় তখন মব গিয়ে মাজার ভাঙে, মব গিয়ে কী করে? ভাঙাভাঙি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, কোনো কিছু গুছিয়ে করতে পারে না। তো এই জন্য আমি একটু তরুণদের উপর রাগ করেছি। কেন রাগ করেছি? কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন বসে বসে ভাবছিলাম, আমি ভাবছিলাম এই যে জায়গাটা, এই যে কলেজ, এটা কি কী করে হার্ভার্ডের সমান করা যায়, এই কলেজকে কী করে ইয়েলের সমান করা যায়, ইয়েল বড় বা অক্সফোর্ড বা ক্যামব্রিজ। আপনারা চান না? আমি শুনতে পাইনি, জোরে বলেন। যদি চান, এরপর থেকে শৃঙ্খলা মানতে হবে। পৃথিবীর কোথাও শৃঙ্খলা ছাড়া কোনো জনগোষ্ঠী বড় কোনো কাজ করতে পারে না। তা আমি তরুণদের সঙ্গে রাগ করেছি যে তোমরা প্রথম থেকে উচিত ছিল, যদি আমরা 10 মিনিটের বক্তৃতা, ঠিক 10 মিনিটের বক্তৃতা দেওয়া উচিত ছিল। আমি 10 মিনিট কিন্তু চলেছিলাম, অসুবিধা নেই। তাহলে আমার মধ্যে শৃঙ্খলা বোধ নেই। যদি আমরা শৃঙ্খলা শিখতে না পারি, আমরা কিন্তু বড় কাজ কিচ্ছু করতে পারবো না। শৃঙ্খলা অর্থটা কি? শৃঙ্খলা ওই যে আমি কী বললাম, আজকে আমরা আসছি অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই, কেমন বাংলাদেশ চাইতে নির্ভর করবে আমি কেমন। আমরা যখন গণ অভ্যুত্থান করেছিলাম তখন কিন্তু আমাদেরকে পরিকল্পনা করতে হয়েছে, যোগাযোগ করতে হয়েছে, ভাবতে হয়েছে, ফোকাস থাকতে হয়েছে, সুনির্দিষ্টভাবে আমাদের কী করতে হয়েছে, আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হয়েছে। মানে দেখুন যে শত্রুর প্রতি আমাদের সকলের চোখ একত্র নিবদ্ধ থাকতে হয়েছে, ফলে আমরা জয়ী হয়েছি। আর শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, ঠিক না? তাহলে আগামী দিনে আমরা কী করব, এই যে প্রশ্নটা তুললাম, কেমন বাংলাদেশ চাই, এটা নির্ভর করবে আপনি কেমন। খুব পরিষ্কার, যেমন প্রজা তেমনি কিন্তু রাজা। ভাববেন না যে শেখ হাসিনা একমাত্র দায়ী, আপনারা কিন্তু সমানভাবে দায়ী। তাহলে আগামী দিনে কী করতে পারবেন, এটা কিন্তু আমরা নিজেরা কী করতে চাই, আমরা কোথায় সুনির্দিষ্ট, আমরা কোথায় দৃষ্টিতে নিবদ্ধ, সেটা করতে পারলে আমরা খুব তাড়াতাড়ি অগ্রসর হব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্ন আমি কিছু বিষয় পরে দ্রুত শেষ করার চেষ্টা করি। এই যে নিবদ্ধ হওয়ার কথাটা যখন বলছি, এই নিবদ্ধ রাখার প্রথম পথ হচ্ছে এই যে গণ অভ্যুত্থানটা ঘটে গেল, এটা কি বিজয় হয়েছে না হয়নি? মানে আমরা কি জয়ী হয়েছি? জোরে বলেন। এই কেউ কেউ বলতেছে হয়েছে, কেউ কেউ বলতেছে না, আমরা জয়ী হইনি, আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার কারণটা কি? কারণ আমরা এখনো কোনো একটা ঘটনা করলে আমরা ঝাঁপাই পড়ি আবেগের দ্বারা কখনো কোনো বড় কাজ করা যায় না। তাহলে খুবই নিবদ্ধ থাকতে হবে আমার দৃষ্টি। আমি কী অর্জন করতে চাইছি? গণ অভ্যুত্থানের মানে হলো পুরনো ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে নতুন ব্যবস্থার পত্তন। আমি আবারও বলি, গণ অভ্যুত্থান কথাটার মানে হলো জনগণ যখন উত্থিত হয়, জনগণ যখন দাঁড়ায়, তখন তাকে দৃশ্যমান দেখা যায়। এর আগে জনগণ কিন্তু দেখা যায় না। সে কী জন্য দাঁড়িয়েছে? সে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করতে চায় এবং উৎখাতের মধ্য দিয়ে সে একটা নতুন ব্যবস্থা পত্তন করতে যায়। তরুণদের ভাষায় সেটা হলো নতুন বাংলাদেশ। ফলে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, এটা আসল কাজ। কী করে গঠন করব? আসলে আমি আপনাকে জিজ্ঞাসা করি, কী করে নতুন বাংলাদেশ গঠন করবেন? কোনো ধারণা আছে? কী করে করবেন? বুঝলাম, তত্ত্ব বললেন, করবেন কী করে?
তা আজকে সকাল থেকে উঠে আমরা আলোচনা করতে পারতাম যে আমরা পরাজিত হয়েছি, যেহেতু আমাদের অজ্ঞতার সুযোগ নেই, আমরা যেহেতু রাষ্ট্র বুঝি না, আমরা রাজনীতি বুঝি না, আমরা আইন বুঝি না, অথচ আমরা এই বসে আছে কলেজে বুঝি না বলে আজকে শত্রু কিন্তু প্রতিবিপ্লব ঘটিয়েছে সংবিধানের নামে, আইনের নামে। আপনি বুঝতে পারবেন আপনার ঘর থেকে আপনার সম্পদ যেটা আপনি জয় করেছিলেন, যার জন্য সাব্বির হাসান মনি শহীদ হয়েছে, আপনার কাছে তারা নিয়ে চলে গেছে। এখন ক্ষমতায় কারা আছে? কারা? আপনি তারা ক্ষমতায় আছে, সেনাবাহিনী। এবার বসে বসে গান করেন, মুক্তিরও মন্দিরস্ব পান করে গানটা করে, আর তারা কান্নাকাটি করে। এইভাবে তো রাজনীতি হয় না। তরুণদের তো রাজনীতি শিখতে হবে, বুঝতে হবে রাজনীতি। তাহলে কেন এটা সাংবিধানিক বিপ্লব? সেটা হলো এই যে জনগণ যখন উত্থিত হয়, দাঁড়ায়, তখন এটাকেই বলে গণতন্ত্র। বুঝলেন? জনগণ দাঁড়িয়েছে, তাকে দৃশ্যমান গণ অভ্যুত্থানের মধ্যে দেশে রাস্তায় নেমেছে। আগের তাকে রাস্তায় দেখা যায়নি, এখন সে ঐক্যবদ্ধ, তার একটা সামষ্টিক ইচ্ছা এখন দেখতে পাচ্ছে সামনে, পরিষ্কার সামনে। সেই কিন্তু দাঁড়িয়ে যখন গেছে, তাকে যখন দেখা যাচ্ছে, এটাকেই গণতন্ত্র বলে। এই যে গণতন্ত্র, এর আইনি নাম কি? এর আইনি নাম হচ্ছে পপুলার সভরেনিটি, গণসার্বভৌমত্ব। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। দেখুন, আমি শব্দ দিচ্ছি আপনাদের সংবিধানে আছে, আপনারা পড়েন না। এখন বহু রকম কেচ্ছা গান, আর এদিকে ওদিকে ঘোরান, তো কিছু বলেন না। হয়তো বলি সেনাবাহিনী আপনাদের রাষ্ট্রীয় বের করে দেবে, থাকবো আপনারা। লোকেই বলবো এই পোলাপানদের জন্য দেশের দুর্দশা, বলবে না? বলবে কিনা বলবে? তাহলে আপনারা সতর্ক হচ্ছেন না। তাহলে তো আলোচনা করতে হবে, সারাটা দিন আলোচনা করতে হবে কী করে আমরা যেটা আমরা পরাজিত হয়েছি, করতে পারি না, এটাকে আমরা কী করে পূর্ণ করব, এটাই তো আলোচনার বিষয়। আলোচনা করতে হলে প্রথমে আমাদের চিন্তার যে বিভ্রান্তি, আমাদের চিন্তার মধ্যে এসব দোষ, সেই দোষগুলো কাটাতে হবে। ঠিক আছে? সমস্যাটা কী হয়েছে? সমস্যাটা হচ্ছে ফ্যাসিস্ট স্টেট সে নিজেকে হাজির রেখেছে সংবিধানের মধ্যে। শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল। এখন আপনি গণ অভ্যুত্থান করার পরে কী করেছেন? আপনি সেই সংবিধানে যিনি ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা যারা নিয়োজিত, তার কাছে তাকে শপথ নিয়েছেন। তারা বলেছেন আমি শেখ হাসিনার সংবিধান ঊর্ধ্বে রাখব। বলছেন? আপনি দেখেন না কি বলেছে? আমি শেখ হাসিনার প্রণীত সংবিধান আমি রক্ষা করিব। আপনাদের করতে দিয়েছেন, তখন প্রতিবাদ করেন না কেন? আমি একটা পর্যায়ে করতে হচ্ছে কেন? তার মানে আপনার মুখে যেটা বলে, মনে যেটা বলছে, এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই। আপনারা এদিক ওদিক চলে যাচ্ছেন। পৃথিবীর কোথাও কোনো জাতি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারে না যখন সে ফোকাস, দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতো, যোদ্ধার মতো, যে এইটা আমি জয় করবো, আমি উৎখাত করবো শেখ হাসিনাকে, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করবো। ও বইটি পালিয়েছে, আপনারা লাফালাফি শুরু হয়ে গেছে। ওদের ঠিকই করে যদি দাবি করছে আমি এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে, ওর ছেলে বলতেছে, ও বলতেছে। আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছে না কেন? চুপকে দেখাও নেই, বসে থাকেন ক্ষমতা, কাগজটা দেখাও, দেখি সে কোথায় পদত্যাগ করেছে। আর যারা ওখানে আসছে, সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতায় যেই থাকুক, ব্যক্তির প্রতি আমার কোনো প্রশ্ন নেই, যারাই থাকুক ক্ষমতায়, ওদেরকে বলেন দেখায় না কোথায় তুমি পড়তে। আপনি বুঝেছেন ষড়যন্ত্রের কথা বলি? তাহলে এইটা যদি আমরা না খেয়াল করি, তাহলে কদিন পরে যে কোনো মুহূর্তে চুপপুর তার যে স্বাক্ষরের দ্বারা কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে। কেন? উনি কিন্তু এখনো প্রেসিডেন্ট,
আর বাকিরা তাঁর উপদেষ্টা, চুপুর উপদেষ্টা। তিনি ইচ্ছা করলে কিন্তু কর্মক্ষেত্রে একদিনে ফেলে দিতে পারেন, যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে, তিনি কিন্তু এটা করে দিতে পারেন। এবং তাঁর যে শক্তির যারা ভিত্তি, তার যে শক্তির যারা ভিত্তি, তার মধ্যে প্রথম হচ্ছে পুলিশ। পুলিশে কি গেছে কাছে? পুলিশে কাছে গেছে? আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবেন পুলিশটা? আচ্ছা, পুলিশের কাছে কি অস্ত্র আছে? কিছু অস্ত্র চুরি গেছে, আর বহু অস্ত্র আছে। আপনি বহু অস্ত্র বাইরে থেকে আসছে। এখন বলেন, আর কয়টা ছেলেকে, আর কয়টা মনিকে আপনারা এইভাবে উপহার দেবে, উৎসব করতে? আমি বলবো, বুঝে বলেন, এই যে বিশৃঙ্খলা করে খালি কল্পনা ফানুস ওড়ান, এটা তারা কী করবেন? এটা তো কিছু করতে হবে। ওরা যদি অস্ত্র নিয়ে দিবার নামে, আপনি কি মনে করেন যে আপনাকে এবার আসতে পারবেন? তাহলে আমাদের, এবং আপনার শত্রু যারা পরিবেষ্টিত, আপনি দিল্লি পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে, তারা প্রস্তুতির কথা বলছে, পাবলিকলি বলছে, গোপনে বলছে তা না। তাহলে বিশ্লেষণের ঘটনাটা যথেষ্ট পরিমাণ জটিল। আবার শেখ হাসিনারই নিয়োজিত আমলারা মারপিট করতেছে একজন একজনের সঙ্গে, তারাই কিন্তু জনপ্রশাসনে শেখ হাসিনার ক্ষমতার প্রধান ভিত্তি ছিল। তো আপনি তো কেউ বলেন না জনপ্রশাসনে যারা আছে এই তালিকা ধরে এগুলোকে বাদ দিতে হবে, বলেন না? চিনুন না, চিনুন না, বলতে পারবেন কি কোথায় আছে। ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়নাঘর, বিভিন্ন রকম গুম খুনের সঙ্গে জড়িত, যারা হত্যা করেছে দীর্ঘকাল, ওরা কিন্তু পালাচ্ছে, মজুরন পালাচ্ছে। দেখি পারেন না কেউ প্রথম। তাই বন্ধুরা, তরুণ বন্ধুরা, বিপ্লব দিনের পার্টি না, দিনের পার্টি নেই, উল্লাসের সময় নেই। ফলে যদি আমরা এগোতে চাই, তাহলে কিছু কিছু বিষয় আমাদের তত্ত্বগতভাবে খুব পরিচ্ছন্ন থাকতে হবে। কী কী জিনিস পরিচ্ছন্ন থাকতে হবে? প্রথমত রাষ্ট্র এবং সরকার এক নয়। আমরা কারা কারা জানি রাষ্ট্র সরকার এক নয়? আমরা কি বুঝি এটা মানে কি? রাষ্ট্র এবং সরকার এক নয়। যদি এটা বুঝি, তাহলে বুঝবো যে এর আগে পুলিশরা যে শেখ হাসিনা যে তার যে নির্দেশ শুনেছে, তারা ঠিকই করেছে। কেন ঠিক করেছে? কারণ সেই পুলিশের কাছে সরকার মানে রাষ্ট্র, তারা কিন্তু রাষ্ট্রের কর্মচারী ভাবে না, নিজেদের তারা শেখ হাসিনার কর্মচারী বলছে। কেন বলেছে? তা আপনি তো পরিষ্কার না, কারণ যদি আপনি পুলিশের দিয়ে আপনি তাই করবেন। রাজ কর্মচারীরা, রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্র রক্ষা করে, রাষ্ট্রের চাকরি করে, সরকারের দালাল না, তারা সরকারের গোলাম না। সরকারটা নির্বাচিত করে কেন? রাষ্ট্রের যেই নির্বাচন পদ্ধতি আছে, সেই নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে আমরা নির্বাচিত করি। রাষ্ট্র কিন্তু আলাদা, রাষ্ট্র গঠন করতে হয়। আমি আবার বলি, রাষ্ট্র গঠন করতে হয়, আগে বানাতে হয়, বানাতে হয়, বাড়ির মতো বাড়ি যেমন করে বানায় তেমনি করে বানাতে হয়, যেখানে আমরা বাস করি। 72 সালে আমরা রাষ্ট্র বানাতে পেরেছি, কেন করিনি? কারণ যাদেরকে আমরা রাষ্ট্র বানাতে বলেছিলাম, তাদেরকে আমরা পাঠিয়েছিলাম পাকিস্তানে। তারা পাকিস্তান বানানোর কথা তাদের, পাকিস্তানের সংবিধান রচনার কথা তাদের। তো তারা LFOর অধীনে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা কে দিয়েছিল? মানে সেনাবাহিনীর লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে তারা নির্বাচিত হয়েছিল। নির্বাচিত হয়েছিল কোথার জন্য? পাকিস্তানের গণপরিষদের জন্য, বাংলাদেশের জন্য। তার দেশ যখন স্বাধীন হলো, তখন তো উচিত ছিল আরেকটা গণপরিষদ করার, কারণ বাংলাদেশটাকে স্বাধীন হয়ে নাকি স্বাধীন হয়েছিলাম 72 সালে, নাকি নাকি স্বাধীন হয়নি? তার উচিত ছিল নতুন নির্বাচন করা, নতুন গণপরিষদ নির্বাচন করা, এবং সেই গণপরিষদে জনগণ নতুন করে গঠনতন্ত্র
নতুন রাষ্ট্র গঠন করা, এটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। 72 সালের সংবিধান পাকিস্তানের সংবিধান, কারণ পাকিস্তানে যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম এটা তাদের প্রণীত সংবিধান, তাদেরকে দেখতে বাঙালির মতো লাগে, আসলে কিন্তু তারা পাকিস্তানি আইনের ভাষা। ওকে, তাহলে এই আওয়ামী লীগ তো আপনার গত 50 বছর আপনারা পাকিস্তানের শাসন মেনেছেন, তাদের সংবিধান আপনারা কী করেছেন, মেনেছেন। আর যখন সুযোগ এলো এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুনভাবে নিজেদেরকে গঠন করবার, তখন আপনারা কী করছেন, বসে আছেন। আর না হয়ে গেছে আমাদের হাসিনাতে পালাইছে। দেখি ফোকাস না করতাম, আমরা ব্যক্তির প্রতি আমাদের আকর্ষণ, ব্যক্তির প্রতি আমাদের প্রতিহিংসা, ব্যক্তিকে সরাতে পারলে ব্যবস্থা আপনার কি বদলে যায় না, ব্যবস্থা থেকে। সেই জন্য আমাদেরকে খুব সুনির্দিষ্টভাবে যে দাবিটা আমরা করছি, যে একটা সাংবিধানিক পরিবর্তন ঘটে গিয়েছে, আমাদের দাবিটা হবে এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট, যাকে আমরা কলা গাছ হোক কি ডক্টর ইউনূস হোক আর যেই হোক, আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করব। তিনি কে? তিনি আমাদের জনগণের অভিব্যক্তি, জনগণের যে অভিপ্রায় তার পরম অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন। যেই হোক, আপনি তাকে পছন্দ করেন সে আসবেন। ডক্টর ইউনূস যদি না পারেন তো আরেক ইউনূস আনবেন, বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক, যেখানে পায় না কেন বাংলাদেশে, তিনি আমাদের নতুন দেশের প্রধান করবেন। কারণ কাজটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রয়োগ। তার কি কাজ? একটাই কাজ, প্রধান কাজ, যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া তিনি শুরু করবেন, যেখানে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব। জনগণ কথাটা অসম্ভব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে, এটা হালকা কোনো শব্দ না। মানে আরেকদিন উকিলকে ধরে নিয়ে এসে ওই 72 সালের মতন আপনি সংবিধান লেখাবেন, না এটা হবে তো কী করে লিখবেন? লেকিন এই যে আলোচনা সবাই আলোচনা করবে, তাহলে বাংলাদেশ কেমন হবে এরকম আলোচনা করবে, এরকম আলোচনা করবে। আলোচনা করে আমরা নিজেরা তার সামারি করব, সামারি করে আমরা এটা আবার একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাবো। এরকম সভাগুলোর নাম দেব গঠনতান্ত্রিক কাউন্সিল। প্রত্যেকটা মানুষ যেন তার অভিপ্রায়, তার ইচ্ছা সে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। দরকার এক সপ্তাহ কোনো বিষয়ে আমাদের মতবিরোধ থাকলে আমরা সপ্তাহ কি মাস আমরা তখন করব, কারণ আমরা একসঙ্গে বাস করতে চাই। ফলে আমরা কোনো বিরোধ চাই না। আমাদের সঙ্গে বিরোধ তার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে বিরোধ, সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের সে কিন্তু অংশ নেয়। নতুন যে বাংলাদেশ গড়ে উঠবে সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের অংশ নেয়। তাহলে একটা গঠনতান্ত্রিক কাউন্সিল বিভিন্ন ক্ষেত্রে, উপজেলার ক্ষেত্রে, জেলাতে, এমনকি এখানে ঢাকা কলেজে, সর্বত্র যেখানে জনগণ কথা বলে, যেখানে জনগণ তার ইচ্ছার কথা বলে, তার অভিপ্রায়ের কথা বলে, শুধু এখানে কোনো হচ্ছে না, চায়ের দোকানে, যেখানে খুশি, বন্ধুদের আড্ডা, আমার ইচ্ছা বাংলাদেশ এরকম হবে, আমি এরকম বাংলাদেশ চাই। জনগণকে এই কথা বলতে দেবা সমস্ত রকম শর্ত রাষ্ট্রকে প্রথমে দিতে হবে। এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রথম কাজ হচ্ছে জনগণের অভিপ্রায় শোনা। তারা কি শুনতেছে? তারা শুনতেছে কারো কথা? তো তাই গণতন্ত্র কোথায় আসবে? জনগণ তো তার কথা বলবে কি জন্য রাষ্ট্র চায়। তাহলে প্রথম যেটা উচিত হবে, জনগণ কি চায় আগে তাদের কাছে কথা শুনে। কথা শুনে তো দূরের কথা, তারা তাদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় তারা বসে যাচ্ছে। আপত্তি নেই, ভালো লোক থাকতে পারে, খারাপ লোক থাকতে পারে, কিন্তু কি ভিত্তিতে, কোন মানদণ্ডের ভিত্তিতে এই লোকগুলো বসছে সে ব্যাপারে কোনো স্বচ্ছতা নেই। তাদের পছন্দের, কারো জামাই, কারো বন্ধু, কারো সাধারণ পছন্দ ছিল, এটা কি ঠিক? লোকগুলো হতে ভালো হতে পারে, কিন্তু আপনাকে তো জবাবদিহি করতে হবে। কার কাছে? আমরা তো লড়াই করলাম জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা জবাবদিহি নিশ্চিত করতে পারলাম না। তারা দেখা যায় ছোট ছোট কনসেপ্ট, রাষ্ট্র এবং সরকার এই দুটো আলাদা।